হ্যালো বন্ধুরা, আমরা অ্যাডমিশনের আরেকটা ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে আমাদের গতিবিদ্যার উপরে ক্লাস। তো আমরা আজকে গতিবিদ্যার উপরে মেইনলি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। তো আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আজকের এই ক্লাসটি সাজিয়েছি। তো তোমরা যদি থিওরিটা আরেকটু ভালো করে জানতে চাও, তাহলে এই বিষয়ের উপরে আমরা আগেও থিওরিটিক্যাল ক্লাস নিয়েছি। তুমি চাইলে সেগুলো আবারও দেখতে পারো, ভিডিওগুলো সব আর্কাইভে রয়ে গেছে। তবে আজকের ক্লাসটা হচ্ছে বিশেষত গাণিতিক সমস্যা নিয়ে। তো আমরা আর কথা না বাড়িয়ে গাণিতিক সমস্যা দিয়ে শুরু করে দিব। এবং অবশ্যই একটা জিনিস করতে ভুলবে না, সেটা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে, যাতে সবাই তোমাদের সাথে এই ভিডিওটা দেখতে পারে। তো আমি একটা প্রবলেম নিয়ে শুরু করি। সেটা হচ্ছে এই প্রবলেমটা, আমাদের আজকের 1 নম্বর প্রবলেম। তো এই প্রবলেমটা হচ্ছে এরকম: আমরা 20 মিটার উঁচু ছাদ থেকে একটি বস্তুকে খাড়া উপরের দিকে 10 মিটার/সেকেন্ড বেগে ছুঁড়ে মারবো। তো কখন বস্তুটি মাটিতে পড়বে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এই প্রশ্ন আমরা কিভাবে ডিল করব? এটা খুব সোজা একটা প্রশ্ন। সেই প্রশ্ন হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের মাটি। তো এটা মনে করো 20 মিটার উঁচু একটা বিল্ডিং। এর উপর থেকে একটা বস্তুকে সোজা উপরের দিকে ইউ ইকুয়ালস 10 মিটার/সেকেন্ড বেগে ছুঁড়ে মারা হলো। তাহলে এখানে এই বস্তুটা কতক্ষণ সময় নিয়ে উপরে উঠবে, কতক্ষণ নামবে, এই বিষয়গুলো নির্ভর করে হচ্ছে আদিবেগের উপরে, তারপর গ্র্যাভিটির উপরে, আর কত উচ্চতা থেকে ছুঁড়ে মারলাম তার উপরে। তাহলে এই বস্তুটা সোজা উপরে উঠে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছার পর আমরা ধরে নিলাম আবার নিচে নামতে নামতে এই বিল্ডিং এর কিনারা ঘেঁষে একদম মাটিতে পড়ে যায়, এরকম করে। তাহলে প্রায় এই সর্বোচ্চ উচ্চতায় উঠে প্রায় একই রেখা বরাবর আবার নিচে পড়ে যায়। তাহলে এর জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে এই ফর্মুলাটা, s ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তাহলে এই ফর্মুলাটা আমরা আগে থেকেই জানতাম। এখানে s হচ্ছে সরণ, u হচ্ছে আদিবেগ, t হচ্ছে সময়, a হচ্ছে ত্বরণ। তাহলে এবার আমরা এখানে এটার মানগুলো কিভাবে বসাবো একটু দেখে নেই। প্রথম কথা হচ্ছে এই যে সরণ, সরণটা কোন দিকে? নিচের দিকে। এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? তারপর হচ্ছে আদিবেগ, পজিটিভ বসাবো নাকি নেগেটিভ বসাবো, এই নিয়ে কনফিউশন থাকে। তো সেই কনফিউশন দূর করার উপায় হচ্ছে প্রথমে তুমি যে কোনো একটা দিক ধরে নাও পজিটিভ। যেমন আমরা এখানে এক কাজ করতে পারি, আমরা উপরের দিকটাকে পজিটিভ ধরে নিচ্ছি। তাহলে উপরের দিকে যা যা থাকবে সব পজিটিভ বসাবো, আর নিচের দিকে যা যা থাকবে সব নেগেটিভ বসাবো। তাই যদি হয় তাহলে চলো দেখা যাক এই ক্ষেত্রে কি হয়। তাহলে এক্ষেত্রে সরণ, সরণ মানে হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত সরল রৈখিক দূরত্ব। তাহলে আদি অবস্থান ছিল উপরে আর শেষ অবস্থান হচ্ছে নিচে, তাহলে সরণ কিন্তু নিচের দিকে, তাই এস নেগেটিভ আসবে। তাই এস এর জায়গায় আমরা বসাবো -20। এটা বসানোর পর এরপর হচ্ছে ইউ। ইউ কোন দিকে? ইউ হচ্ছে উপরের দিকে। উপরের দিকে কত? 10। তাহলে আমরা লিখবো হচ্ছে 10। টি কি আমরা জানি? জানি না, টি বের করতে চাই। জি কোন দিকে? নিচে 9.8। তাহলে লিখবো প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এটাকে যদি আমরা এখন সাজাই, তাহলে হাফ ইন্টু 9.8, এটা পাবো কত? এটা পাবো হচ্ছে আমরা 4.9 টি স্কোয়ার প্লাস 10 টি, এই 20কে এই পাশে আনলে প্লাস 20 ইকুয়ালস 0। এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস 0, এই ফরম্যাটে পড়ে যায়। তো এই ফরম্যাটের সমীকরণ আমরা চাইলে ক্যালকুলেটরে সরাসরি সমাধান করতে পারি। তো আমি এখন তাই করব। আমি ক্যালকুলেটরটাকে ইকুয়েশন মোডে নিয়ে নিচ্ছি দ্বিঘাত সমীকরণে। তারপর আমি এ বি সি এদের ভ্যালু বসিয়ে দিব। তাহলে 4.9, বি এর ভ্যালু হচ্ছে 10 আর সি এর ভ্যালু হচ্ছে 20। তাহলে বসিয়ে দিলে আমি রেজাল্ট পাচ্ছি 2টা। এখানে একটা রেজাল্ট হচ্ছে ইমাজিনারি চলে আসে। তো আমরা এক কাজ করি, এই তাহলে দেখো আমরা আবার একটু শুরু থেকে জিনিসটা যাচাই করি। এটা হচ্ছে 20 মিটার ছিল, তাহলে এটা নেগেটিভ বসিয়েছি আমরা, এটা পজিটিভ বসিয়েছি, এটা প্লাস। এই জায়গায় আমরা একটু ভুল করেছিলাম, তাই আমাদের রেজাল্টটা ইমাজিনারি চলে এসেছিল। যেহেতু নিচের দিকে আমাকে নেগেটিভ বসাতে হবে, তাই আমি এখানে মাইনাসটা বসিয়ে দিলাম। তাই এখানে হচ্ছে মাইনাস চলে আসবে। তাহলে আমরা এখন যখন আবার মান বসাবো, আবার আমরা ইকুয়েশন মোডে যাই। তাহলে ইকুয়েশন মোডে এ এর ভ্যালু আমরা বসাবো হচ্ছে -4.9, তারপর বি এর ভ্যালু বসাবো হচ্ছে 10 আর সি বসাবো হচ্ছে 20। তাহলে প্রথমে আমি এখানে মাইনাসের বদলে প্লাস লিখেছিলাম বলে উল্টাপাল্টা অ্যান্সার এসেছিল। এখন ঠিক আছে। তো এখন টি এর যে ভ্যালু আসবে, একটা ভ্যালু আসলে হচ্ছে 3.28 সেকেন্ড।
আরেকটা ভ্যালু আসলে হচ্ছে -1.24 সেকেন্ড। এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার আসলো। দ্বিঘাত সমীকরণ থেকে দুইটা মান আসলো। তো এখন এই দুইটা মানের মধ্যে আমি কোন মানটাকে নিব? আমার এখানে ভ্যালিড মান হচ্ছে এই পজিটিভটা, আর ইনভ্যালিড মান হচ্ছে নেগেটিভটা। নেগেটিভটা আসলে কি মিন করতো? যদি আমি পুরো জিনিসটাকে উল্টো ঘটাতাম, অর্থাৎ এদিক থেকে এসে এদিকে আসতো, অর্থাৎ এই পয়েন্টে তার ভেলোসিটি যদি নিচের দিকে -10 মিটার পার সেকেন্ড থাকতো, তাহলে হচ্ছে নিচে নামতে তার 1.24 সেকেন্ড লাগতো। তাহলে এই অংশটুকু আমাদের এখানে কাজে লাগবে না। আমাদের এখানে কাজে লাগবে হচ্ছে ও সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার মাটিতে পড়ে যেতে যত সেকেন্ড লাগে সেটা, অর্থাৎ এই 3.28 সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। 20 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মেরে আবার মাটিতে ফেরত আনতে কতক্ষণ সময় লাগে? তাহলে এখানে আমরা শুরুতে যেটা করেছিলাম, একটা দিককে পজিটিভ ধরে নিয়ে তার রেসপেক্টে মানগুলো বসিয়েছিলাম। তো আরেকবার একটু বলে দেই, উপরের দিকটা পজিটিভ ছিল, সরণ যেহেতু নিচে তাই এখানে আমি মাইনাস বসিয়েছি, এবং আদিবেগ যেহেতু উপরে তাই এখানে প্লাস বসবে, এবং জি যেহেতু নিচে তাই এখানে -1/2 × 9.8 বসবে। তাহলে প্লাস মাইনাস উল্টাপাল্টা করলে ভুল রেজাল্ট আসবে। তাহলে কি করতে হবে? প্লাস মাইনাসটা এইভাবে বুঝে সঠিকভাবে বসালে ঠিক রেজাল্টটা চলে আসবে। তাহলে এই ছিল আমাদের 1 নাম্বার প্রবলেমটা। তাহলে এরপর আমরা আস্তে আস্তে আরো ভিন্ন ধরনের প্রবলেমে যাব। তাহলে এই প্রবলেমটা দেখানোর উদ্দেশ্য ছিল প্লাস মাইনাস কিভাবে ধরতে হয় সেটা বুঝে নিয়ে জিনিসটা বের করে ফেলা। তাহলে এবার আমরা এর পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। পরবর্তী প্রবলেমটা হচ্ছে এরকম। একটি টাওয়ারের উপর থেকে, হ্যাঁ অনেক উঁচু একটা টাওয়ারের উপর থেকে একটি বস্তুকে ফেলে দেয়া হলো। ফেলে দেয়া বলতে আমরা বুঝবো আদিবেগ ছিল 0 এবং সে হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণের প্রভাবে সে হচ্ছে নিচের দিকে মুক্তভাবে পড়বে, অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়বে। তাহলে এই টাওয়ারের উপর থেকে, ধরা যাক এই হচ্ছে আমাদের টাওয়ার, এই টাওয়ারের উপর থেকে আমরা একটা বস্তুকে ফেলে দিলাম, তাহলে তার আদিবেগ হচ্ছে 0। তাহলে নিচে পড়তে পড়তে আস্তে আস্তে বেগ বাড়তে থাকবে। তাহলে শেষ সেকেন্ডে তা মোট উচ্চতার 1/4 অতিক্রম করে। তাহলে আমরা প্রথমে ধরে নেই আমাদের টাওয়ারের উচ্চতা হচ্ছে h। তাহলে এটা উপর থেকে নিচে পড়তে আমরা ধরে নেই সময় লাগে t সেকেন্ড। তাহলে শেষ সেকেন্ডে বলতে আমরা বুঝবো t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আর t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্রটা আমি আলাদা করে লিখে দিই। t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র s t-তম ইকুয়ালস হচ্ছে u প্লাস হাফ a 2t মাইনাস 1। তো এখন t-তম সেকেন্ড বলতে কি বোঝায়? যেমন আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তার মানে কি? এক থেকে একদম শুরু থেকে 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব না, সেটা হচ্ছে শুরু থেকে 5 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব যা, সেখান থেকে যদি আমি শুরু থেকে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বাদ দেই, তাহলে শুধুমাত্র 5 নাম্বার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আমি পেয়ে যাব। কাজেই t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে টোটাল t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস t-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সেটা করলে এই ফর্মুলাটা আসে। তো এটাকে আমরা সরাসরি ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি, t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এটা যদি এখন অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ে, তাহলে তো আমরা জানি এই h দূরত্ব যে অতিক্রম করলো, স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়লে t সময়ে অতিক্রান্ত দূরত্ব h ইকুয়ালস হচ্ছে হাফ gt স্কয়ার। আর t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে u প্লাস হাফ a 2t মাইনাস 1। তাহলে আমাদের এই ক্ষেত্রে t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব u যেহেতু নেই, আদিবেগ 0, তাহলে শুধুই হবে হাফ g ইন্টু 2t মাইনাস 1। কিন্তু এই দূরত্বটা কতটুকু বলতো? মোট উচ্চতার 1/4। তাহলে মোট উচ্চতা ছিল h, তাহলে 1/4 মানে কি h/4। তাহলে h মানে তো হচ্ছে হাফ gt স্কয়ার, তাহলে হচ্ছে 4 দিয়ে ভাগ করলে 1/8 gt স্কয়ার, এইটা চলে আসে। তাহলে এই সমীকরণ থেকে আমরা আসলে সময় বের করে ফেলতে পারবো। তাহলে এই সমীকরণ থেকে সময় বের করলে কি আসে দেখি। এখানে হচ্ছে হাফ ইন্টু 2, তাহলে হাফ আর 2 কেটে যাবে, তাহলে এটা আসবে gt মাইনাস হাফ g ইকুয়ালস 1/8 gt স্কয়ার। তাহলে এবার আমরা যদি সাজালে কি পাবো, এটা আমি একটু উপরে লিখি। এই অংশটাতে এটা মুছে দিলাম, এইখানে আমি হচ্ছে এই সমীকরণটা এখন লিখবো নিচের লাইনটাকে উপরে নিয়ে। তাহলে এইটুকু কেটে গিয়ে হয়ে গেল gt মাইনাস হাফ g ইকুয়ালস 1/8 gt স্কয়ার। তাহলে যদি আমি এটাকে সাজাই, আমি পাবো 1/8 g
টি স্কোয়ার, আর টি হচ্ছে এই পাশে, তাহলে এটাকে আমি ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস জি টি, আর এটাকে ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস হাফ জি। তাহলে আমি সাইড চেঞ্জ করে নিলাম এরকম করে, তাহলে এই মাইনাসটা হয়ে গেল প্লাস আর এই প্লাসটা হয়ে গেল মাইনাস। এবারে আমি চাইলে ক্যালকুলেটরে মান বসিয়ে দিতে পারি। তাহলে আমি আবার ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর নিলে এই যে প্রথমে এক্স স্কোয়ার বা টি স্কোয়ারের সহগ কত, 1/8 জি, তাহলে আমি লিখলাম 9.8 ডিভাইডেড বাই 8। তারপর হচ্ছে এইখানে মাইনাস জি মাইনাস 9.8, তারপরে সি এর ভ্যালু কত, হাফ জি 4.9। তাহলে এই ভ্যালু বসিয়ে দিলে আমি একটা ভ্যালু পাচ্ছি টি ইকুয়ালস 7.46, আরেকটা ভ্যালু পাচ্ছি 0.536, এটা। তাহলে এখানে এটা 1 সেকেন্ডের চেয়েও কম, কাজেই টি তম সেকেন্ড আমি আসলে পাবোই না। তাহলে আমাদের এখানে ভ্যালিড অ্যান্সার হচ্ছে এইটা 7.46 সেকেন্ড। তাহলে এইখান থেকে আমরা চাইলে টাওয়ারের উচ্চতা বের করে ফেলতে পারি। তো টাওয়ারের উচ্চতার ফর্মুলা আমাদের চোখের সামনেই, h ইকুয়ালস হাফ জিটি স্কোয়ার। এটাতে যদি আমি বসিয়ে দেই তাহলে অ্যান্সারটা চলে আসে। তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে এরকম, h ইকুয়ালস হাফ জি মানে হচ্ছে 4.9 ইন্টু টি স্কোয়ার 7.46 স্কোয়ার। তাহলে 4.9 ইন্টু 7.46 স্কোয়ার, তাহলে চলে আসে 272.69 মিটার। তাহলে এই হচ্ছে তোমার টোটাল টাওয়ারের উচ্চতা। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস ভেরিফাই করতে পারি, সেই যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেখানে আমরা চাইলে বের করতে পারি যে 1/4 হয় কিনা। তাহলে হাফ জি অর্থাৎ 4.9 ইন্টু 2t মাইনাস 1, 2 ইন্টু 7.46 মাইনাস 1, তাহলে সেখানে যেটা চলে আসে 68.2, এটাকে 4 দিয়ে গুণ করলে আমাদের মোট উচ্চতা আবার পাওয়া যায়। তো আমি ভেরিফাই করে নিলাম যে উত্তরটা ঠিক ছিল কিনা। তাহলে এইভাবে চাইলে তুমি টাওয়ারের উচ্চতাটা বের করে ফেলতে পারো। তাহলে এরকম করে তুমি এই ফর্মুলাগুলো ব্যবহার করে এই ধরনের প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবে। তাহলে এটা ছিল আমাদের 2 নাম্বার প্রবলেম। এবার আমি 3 নাম্বার প্রবলেমে যাব। তো আমরা 2 নাম্বার প্রবলেমটা একটু পরিষ্কার করে দেই, যেখানে আমরা টাওয়ারের উচ্চতা বের করছিলাম। কারো যদি কোনো পয়েন্টে একটু দুর্বোধ্য লাগে বা একবারে শুনে বুঝতে না পারো বা মিস করে যাও শুনতে গিয়ে, তাহলে এই ভিডিওটা চাইলে তুমি আবার রিওয়াইন্ড করে দেখতে পারবে, তখন ওই জায়গাটা আবার পরিষ্কার হয়ে যাবে। তাহলে এবার হচ্ছে আমাদের 3 নাম্বার প্রবলেম। তো এটা দেখানোর আগে আমি আগের প্রবলেমগুলোকে একটু সরিয়ে নিচ্ছি। তাহলে আগের প্রবলেমগুলোকে আমরা সরিয়ে 3 নাম্বার প্রবলেমটাকে নিয়ে আসলাম। এটা হচ্ছে এরকম একটা প্রবলেম। বলা আছে এখানে একটি বাস স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাত্রা শুরু করে, এক্সিলারেশন থাকবে। একই সময়ে 6 মিটার পেছন থেকে এক ব্যক্তি সমবেগে বাস ধরার জন্য দৌড়ায়। তো ব্যক্তির বেগ ন্যূনতম কত হলে বাসটাকে সে ধরতে পারবে? কারণ হচ্ছে ব্যক্তি যেহেতু বাসের পিছন থেকে দৌড়ায়, ব্যক্তি যদি খুবই আস্তে আস্তে দৌড়ায় তাহলে কিন্তু বাস ততক্ষণ অনেক দূরে চলে যাবে আর ধরতেই পারবে না। তো ব্যক্তি যদি অনেক জোরে দৌড়ায় তাহলে আবার খুব সহজে বাসকে ধরে ফেলতে পারবে। আমরা জানতে চাচ্ছি ব্যক্তি মিনিমাম কত বেগে দৌড়ালে বাসটাকে ধরতে পারবে। তাহলে প্রশ্নটাকে আমরা একটু এইভাবে চিন্তা করে নিই। বাস এই জায়গা থেকে স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে রওনা দেয়। তাহলে ধরা যাক এটা হচ্ছে আমাদের বাস। তাহলে এই বাসের আদিবেগ কত? 0। আর এই বাসের ত্বরণ কত? a ইকুয়ালস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো বাসটা হচ্ছে এই জায়গা থেকে রওনা দেয়। তো এই জায়গা থেকে বাসটা কই যে সামনের দিকে যেতে থাকে। আর এর 6 মিটার পিছন থেকে, ধরা যাক এইখান থেকে এক ব্যক্তি রওনা দেয়। তাহলে 6 মিটার পিছন থেকে এক ব্যক্তি রওনা দিয়ে যদি বাস ধরতে চায় তাহলে তাকেও সামনের দিকে যেতে হবে। তো ধরা যাক টি সময় পর বাস এই জায়গাটায় আসে। তাহলে টি সময় পর বাস যেই জায়গায় আসে, টি সময় পর ব্যক্তিকেও সেই একই জায়গায় আসতেই হবে। আসলে সে বাসটাকে ধরতে পারবে, অন্যথায় ধরতে পারবে না। তাহলে ব্যক্তি কতটুকু পিছন থেকে দৌড়ায়? 6 মিটার পিছন থেকে দৌড়ায়। তাহলে এবার বাসের বেলায় আসি। বাস স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে সামনের দিকে টি সেকেন্ডে কতটুকু যাবে? যাবে হচ্ছে, যাওয়ার কথা এরকম, আমরা জানি s ইকুয়ালস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কিন্তু বাসের বেলায় তো আদিবেগ ছিল না, তাই ইউটি বাদ, শুধু হাফ এ টি স্কোয়ার।
তাহলে বাসের বেলায় অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে হাফ এ হচ্ছে 2 ইন্টু টি স্কোয়ার, এটা হচ্ছে বাসের অতিক্রান্ত দূরত্ব। এইবার ব্যক্তি যে দূরত্ব অতিক্রম করে সেটা কি বাসের সমান? না, ব্যক্তি বাসের চেয়ে 6 মিটার পিছন থেকে দৌড় শুরু করে। তাহলে ব্যক্তিকে বাস ধরতে গেলে অবশ্যই আরো এক্সট্রা 6 মিটার দৌড় দিতে হবে। কিন্তু ব্যক্তি সমবেগে দৌড়ায়, তাহলে সমবেগে দৌড়ানোর বেলায় ব্যক্তি যে দূরত্ব অতিক্রম করে সেটা এস ইকুয়ালস হবে ভিটি। তাহলে ব্যক্তির বেগ আমরা ধরে নিচ্ছি ভি, আর সে যতক্ষণ ধরে দৌড়ায় সেই টাইমটা হচ্ছে টি, তাহলে এস ইকুয়ালস ভিটি। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা দেখা যাক কি বের করতে পারি। যদি টি সময়টার আমরা কোনো বাস্তব মান চাই তাহলে কি করতে হবে সেটা বের করলেই আমাদের প্রয়োজনীয় শর্ত চলে আসবে। তাহলে দেখো হাফ আর 2 কেটে যাবে, কেটে গেলে টি স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে আসি, মাইনাস ভিটি প্লাস 6 ইকুয়ালস 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস 0 এই ফরম্যাটের। তাহলে এখানে a ইকুয়ালস আসবে 1, b ইকুয়ালস আসবে মাইনাস ভি, আর c ইকুয়ালস আসবে 6। তাহলে এরকম একটা দ্বিঘাত সমীকরণের বাস্তব মান আসে কিনা সেটা যাচাই করার জন্য আমরা এই সমীকরণের নিশ্চায়ক ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এবার আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান যদি গ্রেটার দেন ইকুয়াল 0 হয় তাহলেই কেবল এর বাস্তব সমাধান পাবো। তাহলে বি স্কোয়ার মানে কি ভি স্কোয়ার মাইনাস 4a হচ্ছে 1, গুণ করতে হবে না, সি হচ্ছে 6, তাহলে এইটা আসে। তাহলে গ্রেটার দেন ইকুয়াল 0, তাহলে ভি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস 24। তাহলে এইবার যদি আমরা 24 কে রুট করি তাহলে পেয়ে যাচ্ছি রুট ওভার 24 আসে 4.899। তাহলে আমরা এখান থেকে বলতে পারি v must be greater than equal to 4.899। আমরা 4.9 লিখতে পারতাম আসলে। তাহলে v হচ্ছে 4.899 মিটার পার সেকেন্ডের সমান বা বেশি হতে হবে। তাহলে এটাই হচ্ছে সেই ন্যূনতম বেগ, যে ন্যূনতম বেগে ব্যক্তি দৌড়ালে বাসটাকে ধরতে পারবে। তো ব্যক্তি যদি এই সমান বেগে দৌড়ায় এর, তাহলে কোনো মতে বাসটাকে ধরবে। আর যদি ব্যক্তি এর চেয়ে বেশি বেগে দৌড়ায় তাহলে তো বাস ধরতেই পারবে, কিন্তু ব্যক্তি যদি এর চেয়ে কম বেগে দৌড়ায় তাহলে আসলে বাসটাকে আর ধরতে পারবে না। কারণ ব্যক্তি যতক্ষণে বাসের কাছাকাছি পৌঁছাবে ততক্ষণে বাসের বেগ ব্যক্তির চেয়ে অনেক বেড়ে যাবে, তখন ব্যক্তি আর কখনোই বাসটাকে ধরতে পারবে না। তাহলে এই হচ্ছে ব্যক্তি বাসটাকে ধরতে পারবে কিনা সেটা যেভাবে হিসাব করতে হয় তার নিয়ম কানুন। তো এভাবে তোমরা চাইলে এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবে। তাহলে এটা ছিল আমাদের 3 নাম্বার প্রবলেম। তো এবার আমরা হচ্ছে আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি, এই প্রবলেমটা মুছে দিয়ে। তো আমরা এটা মুছে দিলাম এবং এটাকে সামনে থেকে সরিয়ে নিচ্ছি। এখন আমরা এবার পরবর্তী প্রবলেমে আসি। এই প্রবলেমটাও কাছাকাছি ধরনের একটা প্রবলেম। এখানে একটি গাড়ি স্থির অবস্থান থেকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করে। তাহলে গাড়িটা হচ্ছে এরকম, ধরা যাক এই হচ্ছে আমাদের গাড়ি, এটা হচ্ছে স্থির অবস্থান থেকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করবে। তাহলে এই হচ্ছে গাড়ির সামনের দিক, তাহলে এদিকে লাইট দিয়ে গাড়ি যাচ্ছে। আবার একটি বাস তার 5 মিটার পিছন থেকে যাত্রা শুরু করে। তাহলে গাড়িটার আমরা আদিবেগ u ইকুয়ালস ধরে নিলাম 0, আর গাড়ির যে ত্বরণ a ইকুয়ালস লিখে নিলাম 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। একই সময় একটি বাস 5 মিটার পিছন থেকে যাত্রা শুরু করে। তাহলে গাড়ি এই বরাবর থেকে যাত্রা শুরু করে সামনে যাচ্ছে, আর বাস হচ্ছে তার 5 মিটার পিছন থেকে। তাহলে এইখানে হচ্ছে আমাদের একটা বাস, তাহলে এরকম একটা বাস, এটা সামনে পিছনে 5 মিটার পিছনে, এইখান থেকে সে যাত্রা শুরু করে। তাহলে এই দূরত্বটা হচ্ছে 5 মিটার, গাড়ি থেকে 5 মিটার দূরে। তাহলে বাসটা যে যায়, বাসের বেগ হচ্ছে সমবেগ v ইকুয়ালস 5 মিটার পার সেকেন্ড। তাহলে প্রশ্নটা হচ্ছে এরা যাত্রাপথে কতবার মিলিত হবে। তাহলে যাত্রাপথে এদের মিলিত হওয়ার যে সমীকরণ সেটা আমরা বের করি, সেখানে টি এর যতগুলো ভ্যালিড মান আসবে ততবার হচ্ছে তারা মিলিত হবে। তাহলে দেখো, ধরে নেই টি সময় পরে ওরা মিলিত হয়। টি সময় পরে মিলিত হওয়া মানে টি সময় গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কিন্তু গাড়ির তো হচ্ছে ইউ নেই, আদিবেগ নেই, শূন্য। তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই যে এইটুকু হচ্ছে হাফ এটি স্কয়ার, হাফ এটি স্কয়ার। তাহলে হাফ এটি স্কয়ার কত আসে? হাফ ইন্টু এ 1 ইন্টু টি স্কয়ার।
এইবার বাস যদি এই গাড়িটাকে ধরতে চায়, অর্থাৎ গাড়ির সাথে মিলিত হতে চায়, তাহলে বাসকে আরো 5 মিটার এক্সট্রা দৌড়াতে হবে, কারণ এইটুকু তো যেতে হবেই, আরো 5 মিটার যেতে হবে। তাহলে বাসের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আরো এক্সট্রা 5। কিন্তু বাস এই দূরত্ব অতিক্রম করবে হচ্ছে সমবেগে। বাসের বেগ হচ্ছে 5, তাহলে দূরত্ব কত সমবেগে? s ইকুয়ালস vt, তাহলে বাসের বেগ v ইন্টু টাইম t। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এই সমীকরণে এবার দেখি আমরা t এর মান কত আসে। তাহলে আমরা এখানে লিখতে পারি এই হাফ টি স্কোয়ার, ওইটাকে এই পাশে নিয়ে আসলে -5t প্লাস 5 ইকুয়ালস 0। আবারও আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মে চলে এলাম। এবার হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এর সাথে তুলনা করলে a হচ্ছে আসবে হাফ, b আসবে -5, c আসবে 5। এবার এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে সলভ করি তাহলে কি আসে দেখি। প্রথমে আসলো হাফ, তারপর হচ্ছে -5, তারপর হচ্ছে 5। তাহলে t এর একটা মান আসে হচ্ছে 8.873 এত সেকেন্ড, আর t এর আরেকটা মান আসে 1.127 সেকেন্ড। তাহলে এই যে দুইটা মান আসলো, এর মানেটা কি? এর মানে হচ্ছে প্রথমে গাড়ির বেগ অনেক কম থাকে, তার বেগ ছিল 0, সেখান থেকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে সে আস্তে আস্তে সামনে যাচ্ছে। 1.1 সেকেন্ডের মাথায় গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে যেহেতু যাচ্ছে, তার চেয়ে বেগ অনেক বেশি, সে হুশ করে গাড়িটাকে অতিক্রম করে যাবে, বাসটা গাড়িকে অতিক্রম করে যাবে জাস্ট 1.1 সেকেন্ডের মাথায়। তাহলে বাস এবার সামনে চলে গেল, কিন্তু বাসের তো আর বেগ বাড়ে না, বাসের বেগ তো সমবেগ। গাড়ির বেগ কিন্তু পিছন থেকে আস্তে আস্তে বাড়বে, কারণ গাড়ি ত্বরণে চলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, হোক না কম, আস্তে আস্তে বাড়তে তো থাকবেই। বাড়তে বাড়তে গাড়ির বেগ স্থির থাকলেও, মানে গাড়ির বেগ ফিক্সড থাকলেও, বাসের বেগ ফিক্সড থাকলেও গাড়ির বেগ বাড়তে বাড়তে একসময় বাসের বেগকে অতিক্রম করে যাবে, তখন সে পিছন থেকে এসে বাসটাকে আবার ধরে ফেলবে। সেই ঘটনাটা ঘটবে 8.873 সেকেন্ড পর। তাহলে এই দুইটা মানই যেহেতু পজিটিভ আসলো, তার মানে হচ্ছে এরা যাত্রাপথে দুইবার মিলিত হবে। যদি একটা মান পজিটিভ আসতো, একটা মান নেগেটিভ আসতো, তার মানে আসলে কি একবার মিলিত হতো, বাট এক্ষেত্রে দুইটা মান পজিটিভ মানে হচ্ছে এরা যাত্রাপথে দুইবার মিলিত হবে। তাহলে কিভাবে মিলিত হবে সেটাও বলে দিলাম। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এরকম করে আমরা বের করতে পারবো দুইটা চলমান জিনিস যাত্রাপথে কতবার মিলিত হওয়া সম্ভব। তাহলে এটা গেল আমাদের 4 নাম্বার প্রবলেম, আমরা এটা সরিয়ে নিচ্ছি। এবারে আমরা যাব 5 নাম্বার প্রবলেমে। তাহলে এই হচ্ছে আমাদের 5 নাম্বার প্রবলেম। 5 নাম্বার প্রবলেমটা দেখো কিরকম। এখানে বলা একটি বস্তু গতিকালের তৃতীয় ও পঞ্চম সেকেন্ডে যথাক্রমে 4.5 মিটার এবং 6.5 মিটার দূরত্ব অতিক্রম করে। বস্তুটি শুরু থেকে 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা ধরে নেই যে বস্তুটা সামনের দিকে যাচ্ছে, এই বস্তুর আদিবেগ হচ্ছে u এবং এই বস্তুর ত্বরণ হচ্ছে a। তাহলে তৃতীয় আর পঞ্চম সেকেন্ডে, তাহলে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র আমরা ব্যবহার করতে পারবো। তাহলে তৃতীয় সেকেন্ডে s, থার্ড তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটা হবে u প্লাস হাফ a 2t 2 ইন্টু 3 মাইনাস 1, তৃতীয় সেকেন্ডে যে তাই। এবং এই মানটা কত সেটা আমাদের প্রশ্নে বলা হচ্ছে 4.5। আবার আমরা যদি পঞ্চম সেকেন্ডেরটা চিন্তা করি, s ফিফথ ইকুয়ালস আমরা পেয়ে যাচ্ছি u প্লাস হাফ a 2 ইন্টু 5 মাইনাস 1 ইকুয়ালস 6.5। তাহলে এই সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি 6.5 ইকুয়ালস u প্লাস হাফ a ইন্টু 9। আর এই প্রথম ইকুয়েশনটা থেকে আমরা লিখতে পারি 4.5 ইকুয়ালস u প্লাস হাফ a ইন্টু 5। তাহলে এক কাজ করি, আমরা উপরেরটা থেকে নিচেরটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে এখানে পাচ্ছি 2, আর এটা থেকে এটা বিয়োগ করলে u থেকে u গেলে 0, আর এখানে আমরা হাফ a কমন নিয়ে নিতে পারি, তাহলে 9 মাইনাস 5 হয়ে যাবে 4। তাহলে এই 4 আর হাফ কেটে গিয়ে হয়ে যাবে 2, এই 2 কে কেটে ফেললে a হয়ে যাবে 1। তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a ইকুয়ালস 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এক্সিলারেশন a বের করা হয়ে গেল। তাহলে আমরা এখন যে কাজটা করব, এক্সিলারেশন a এই মানটা মনে রাখবো
এরপর আমরা হচ্ছে অন্য আরেকটা ইকুয়েশনে বসিয়ে দিয়ে ইউ বের করে ফেলবো। তাহলে আমরা প্রথম ইকুয়েশনটাতেই এ এর ভ্যালু 1 বসাই। তাহলে আমরা এখানে যদি এ এর ভ্যালু 1 বসাই, দেখি কি আসে, ইউ প্লাস হাফ এ, তাহলে হয়ে যাবে হাফ। আর এখানে হচ্ছে 3 ইন্টু 2, 6 মাইনাস 1 5 ইকুয়ালস 4.5। তাহলে এখান থেকে ইউ ইকুয়ালস চলে আসে 5/2 হচ্ছে 2.5, তাহলে 4.5 মাইনাস 2.5 ইকুয়ালস 2। তাহলে আদিবেগ ইউ ইকুয়ালস 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ইউ জানি, আবার এ ও জানি, এ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। দুটোই যদি জেনে যাই, তাহলে শুরু থেকে 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, এস 4 ইকুয়ালস ইউ ইন্টু টি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে আসবে 2 ইন্টু 4 প্লাস হাফ ইন্টু 1 ইন্টু 4 স্কয়ার। তাহলে 8 প্লাস এখানে 16/2 8, তার মানে 16 মিটার আসবে। তাহলে এই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এখানে আসলো 8, এখানে হচ্ছে 16/2 8, 8 প্লাস 8 16 মিটার। তাহলে বস্তুটা শুরু থেকে 4 সেকেন্ডে 8 মিটার 16 মিটার দূরত্ব অতিক্রম করবে। এরকম করে এখানে যে কোনো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বই আমরা চাইলে এখন বের করে ফেলতে পারবো। তাহলে এটা ছিল আমাদের 5 নাম্বার প্রবলেম। তাহলে এরপর আমরা 6 নাম্বার প্রবলেমটাতে যাব। তো আমরা তার আগে হচ্ছে এই 5 নাম্বার প্রবলেমটা সরিয়ে নিচ্ছি, এরপর আমরা 6 নাম্বার প্রবলেমটাতে যাব। তো গতির সমীকরণগুলো ব্যবহার করার সময় যে বিষয়টা সবসময় খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে প্লাস মাইনাসটা ঠিক রকম করে বসানো হচ্ছে কিনা। তো আমরা এখন 6 নাম্বার প্রবলেমে যাচ্ছি। 6 নাম্বার প্রবলেমটা হচ্ছে বেশ কমন একটা প্রবলেম, এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসে। তো এটা অনেকভাবেই করা যায়। যেমন এই প্রবলেমটা, এখানে বলা যে একটি বুলেট একটি কাঠের গুঁড়িতে এসে আঘাত করে। তাহলে এই ধরা যাক আমাদের হচ্ছে কাঠের গুঁড়ি, এটাতে একটা বুলেট এসে আঘাত করবে। তো ধরা যাক এখান থেকে একটা বুলেট আসলো, এসে এই কাঠের গুঁড়িটাতে আঘাত করবে। তাহলে কত বেগে আঘাত করলো? বুলেটটা এসে কাঠের গুঁড়িতে আঘাত করলো হচ্ছে 120 মিটার পার সেকেন্ড বেগে। তারপর কিছু দূর গেল, একটু দূরত্ব গেল, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার যাওয়ার পর নিশ্চয়ই তার বেগ কমে যাবে। তাহলে সেই কম বেগ নিয়ে নিশ্চয়ই সে আরেকটু কিছু দূর গিয়ে থেমে যাবে। তাহলে বলা হচ্ছে যে 10 সেন্টিমিটার যাবার পর 40 মিটার পার সেকেন্ড বেগ হারায়, থামার আগে আর কত দূর যাবে। তাহলে এটা আমরা একটা শর্টকাট ফর্মুলা দিয়ে করে ফেলবো। সেটা হচ্ছে আরো যত দূর যাবে সেটাকে আমরা ধরবো S2, আর প্রথম এই যে আরো যত দূর যাবে, প্রথম ধাপে যতটুকু যায় সেটা হচ্ছে S1, তারপর দ্বিতীয় ধাপে যতটুকু যায় সেটা হচ্ছে S2। তাহলে আমাদের এখানে প্রথমে বলা হচ্ছে যে কিছু এই 10 সেন্টিমিটার যাওয়ার পর 40 মিটার পার সেকেন্ড বেগ হারায়, তাহলে 10 সেন্টিমিটার হচ্ছে S1। তাহলে থামার আগে আর কত দূর যাবে, সেই আর কত দূর হচ্ছে S2। তাহলে S2 হচ্ছে S1 বাই n স্কয়ার মাইনাস 1। এই ফর্মুলা দিয়ে আমরা এটা করে ফেলবো। তাহলে এখানে S1 কত আমরা জানি, 10 সেন্টিমিটার, বসিয়ে দেই। তাহলে S1 হচ্ছে 10 সেন্টিমিটার। এইবার n স্কয়ার মাইনাস 1 কিভাবে বের করব? তাহলে এখানে n এর পরিচয়টা একটু দিয়ে নিতে হবে। n এর পরিচয় হচ্ছে এই যে প্রথম ধাপে, প্রথম ধাপ মানে হচ্ছে এই যে এই 10 সেন্টিমিটার যাওয়ার সময় একটা আদিবেগ ছিল, একটা শেষ বেগ ছিল। তাহলে এই আদিবেগ আর শেষ বেগ, তাহলে আদিবেগ ডিভাইডেড বাই শেষ বেগ, এটাই হচ্ছে n। তাহলে প্রথম ধাপের আদিবেগ বাই প্রথম ধাপের শেষ বেগ, সেটাই হচ্ছে n। তাহলে আমরা এখানে nটা একটু বের করে নেই। প্রথম ধাপে আদিবেগ কত ছিল? 120। আর প্রথম ধাপে শেষ বেগ কত ছিল? বলা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড বেগ হারায়। তাহলে 40 মিটার পার সেকেন্ড হারালে এখন কত? 80। তাহলে এখানে হচ্ছে 80 বসবে। আর যদি আমি বলতাম 10 সেন্টিমিটার যাওয়ার পর 40 মিটার পার সেকেন্ড বেগ হয়, তার মানে হচ্ছে বেগটাই এখন 40, তাহলে এখানে 40 লিখতাম। তাহলে এটা একটু কেয়ারফুলি চিন্তা করতে হবে। আর অনেক সময় এইভাবে মান না দিয়ে পার্সেন্টেজে দিয়ে দেয়, তখন আমরা একই কাজ করব, শুরুতে যত বেগ ছিল আর ওই ধাপের শেষে যত বেগ, এই দুটার অনুপাত নিব। তাহলে আমাদের এখানে 120 ডিভাইডেড বাই 80, তাহলে 120 ডিভাইডেড বাই 80, এটা আসবে হচ্ছে 3/2 অর্থাৎ 1.5। তাহলে এখানে আসবে 1.5 স্কয়ার মাইনাস 1। তাহলে n এর ভ্যালু এখানে আসলো 1.5। তাহলে এটা কত আসে? আমরা যদি 10 ডিভাইডেড বাই 1.5 স্কয়ার মাইনাস 1 করি, তাহলে পেয়ে যাচ্ছি 8। তাহলে 8 সেন্টিমিটার যাবে, আরো 8 সেন্টিমিটার যাবে। তাহলে অঙ্কটা হচ্ছিল এরকম যে একটা বুলেট এসে কাঠের গুঁড়িতে 120 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলো, 10 সেন্টিমিটার যাওয়ার পরে বেগ 40 মিটার পার সেকেন্ড কমে গেল,
তাহলে বাকি আর কতটুকু গিয়ে থেমে যাবে, সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এই নিয়মে আমরা এই ধরনের সমস্ত অঙ্ক করে ফেলতে পারবো। তাহলে কেয়ারফুল থাকতে হচ্ছে এন এর মান নির্ণয়। এন এর মান হচ্ছে প্রথম ধাপের আদি বেগ ডিভাইডেড বাই শেষ বেগ। তাহলে এখানে শেষ বেগটা লিখে নিব আমরা। 40 কমে যায়, তো তাহলে 120 মাইনাস 40 হচ্ছে 80 মিটার পার সেকেন্ড। এরকম লিখে নিলে সুবিধা হবে চিন্তা করতে। তাহলে এইটা ছিল আমাদের 6 নাম্বার প্রবলেমটা। তো এরপর আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। তো পরবর্তী প্রবলেমে যাওয়ার আগে আমরা এটা সরিয়ে নিই। তাহলে আমাদের পরবর্তী প্রবলেমটা হচ্ছে এটা। এই প্রবলেমটা হচ্ছে প্রজেক্টাইল বা ব্রাশ রিলেটেড একটা প্রবলেম। তাহলে এখানে দেখো কি বলা হচ্ছে একটি ব্রাশ 40 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারা হলো। কখন ভূমি থেকে 20 মিটার উচ্চতায় থাকবে এবং তখন বেগ কত? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে যদি ব্রাশের থিওরিগুলো আবার ভালো করে দেখতে চাও, তাহলে 10 মিনিট স্কুলের ভিডিও আর্কাইভে গিয়ে তুমি আগেকার ফিজিক্স ভিডিওগুলো থেকে ব্রাশের ভিডিওগুলো খুঁজে বের করতে পারবে, গতিবিদ্যার ভিডিও থেকে। তো আমরা এখন হচ্ছে সরাসরি একটা গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। তো এই সমস্যাটাতে বলা হচ্ছে একটি ব্রাশ 40 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারা হলো। তাহলে একটু মনে করে দেখি ব্রাশের থিওরিগুলো। দেখো 40 মিটার পার সেকেন্ড বেগে আমরা ছুঁড়ে মারলাম, এই 40 মিটার পার সেকেন্ড কত কোণে? 45 ডিগ্রি কোণে। তাহলে এইটা এরকম করে উঠতে 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 একসময় সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তারপরে আবার মাটিতে নেমে আসবে এরকম। তার মধ্যে 20 মিটার উচ্চতায় কিন্তু সে দুইবার থাকবে, একবার উঠার সময়, একবার নামার সময়। তো মনে করো এইটা হচ্ছে 20 মিটার উচ্চতা। তাহলে এই 20 মিটার উচ্চতায় সে দুইবার থাকে না, একবার উঠতে যাওয়ার সময় আর একবার নামতে যাওয়ার সময়। সেটাই আমাকে বের করতে হবে। তার জন্য আমরা একটা কাজ করব, আমরা এই দিকে বেগের উপাংশটা নিয়ে নিব, সেটা হচ্ছে 40 cos 45, আর উপরের দিকে বেগের উপাংশটা হচ্ছে 40 sin 45। তাহলে এইবার একটু চিন্তা করো, 40 cos 45 যেটা, এই 40 cos 45 ডিগ্রি, এই যে এই বেগটা আনুভূমিক বেগ যেটা, বা ব্রাশের বেগের আনুভূমিক উপাংশ, এটা কি উপরে নিচে উঠতে কোনোভাবে হেল্প করে? করে না, এটা শুধুমাত্র সামনেই নিয়ে যায়। তাহলে কতক্ষণ ধরে উপরে উঠবে নিচে নামবে সেগুলো নির্ভর করে আসলে এই উল্লম্ব আদিবেগের উপরে, এই উল্লম্ব আদিবেগের উপরে। তাহলে আমরা এটাকে একটু আলাদা করে এখন হিসাব করব। আমরা জানি একটা প্রশ্নে যদি থাকে যে একটা নির্দিষ্ট উচ্চতায় কতক্ষণ পরে উঠে, তাহলে s ইকুয়ালস ut প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে আমরা সময়টা বের করতে পারি। তাহলে এখানে আমরা এক কাজ করি, উপরের দিকটাকে পজিটিভ ধরি, উপরের দিকটাকে আমরা পজিটিভ ধরলাম। তাহলে সরণ 20 মিটার তো উপরেই, ভূমির থেকে 20 মিটার উপরে থাকবে, উপরের দিকে সরণ। তাহলে s হচ্ছে 20। এবার u আদিবেগ, উল্লম্ব আদিবেগটা নিব, আনুভূমিকটা নিয়ে লাভ নেই কারণ সেটা শুধু সামনে নেই, উপরে নিচে উঠানোর বেলা শুধু উল্লম্বটা নিব। তাহলে সেটাও তো উপরেই, তাহলে এটাও প্লাস 40 sin 45 ইন্টু টি, জি কোন দিকে? নিচের দিকে। তাহলে মাইনাস হাফ 9.8 টি স্কোয়ার। এইখান থেকে হচ্ছে আমার আসলে টি বের হয়ে যাবে। তাহলে আসো আমরা এখান থেকে টি বের করি। তাহলে এটাকে সাজালে আমরা পাই মাইনাস 4.9 টি স্কোয়ার প্লাস 40 সাইন 45 টি মাইনাস 20 ইকুয়াল 0। কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরম্যাটে এটাকে সাজিয়ে নিলাম। এইবার আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করি। তাহলে a এর ভ্যালু হচ্ছে মাইনাস 4.9, b এর ভ্যালু হচ্ছে 40 sin 45, c এর ভ্যালু হচ্ছে মাইনাস 20। তাহলে এটা বসিয়ে দিলে আমি সময়ের দুইটা মান পেয়ে যাই। তাহলে সময়ের মান পাওয়া যাচ্ছে 4.94 সেকেন্ড, অ্যাকচুয়ালি 95, আর আরেকটা মান আসে হচ্ছে 0.825 সেকেন্ড, এই দুইটা পাওয়া যায়। অর্থাৎ এই উঠার সময় 20 মিটার উচ্চতায় থাকবে 0.825 সেকেন্ডে, আর নামার সময় এই 20 মিটার উচ্চতায় থাকবে 4.95 সেকেন্ডে। এবার এই দুইটা সময় আমাকে বেগ বের করতে হবে। তো এই দুইটা সময় আমি কিভাবে বেগ বের করব দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি হচ্ছে যে কোনো একটা করব, অন্যটা তোমরা করবা নিজেরা করে, হচ্ছে মিলিয়ে নিতে হবে। তো এখানে আমরা যে টাইমগুলো লিখলাম সেই টাইমগুলো হচ্ছে কত ছিল? এটা ছিল 0.825, আর এই টাইমটা ছিল হচ্ছে, আমি আবার একটু দেখে নিই, তাহলে এই টাইমটা ছিল হচ্ছে মাইনাস 4.9, আর এটা ছিল হচ্ছে 40 সাইন 45 মাইনাস 20।
তাহলে এখান থেকে চলে আসতো যেটা, সেটা হচ্ছে 4.95। তাহলে 4.95 আমি এখানে লিখে রাখি, t ইকুয়ালস 4.95 আর 0.825 সেকেন্ড। এই দুইটার সময়ে আমাকে হচ্ছে বেগ বের করতে হবে। তো সেই কাজটা আমি কিভাবে করব? টি সেকেন্ড পর বেগ কত সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি। কিভাবে? এই যে আনুভূমিক বেগ যেটা 40 cos 45, এটা কখনোই চেঞ্জ হয় না, কারণ আনুভূমিক দিকে তো জি ত্বরণ কাজ করে না, উপরের দিকে কাজ করে। তাহলে আমরা কাজ করি, আমরা এই 4.95 সেকেন্ডে যে বেগটা সেটা বের করি। তা আমরা 4.95 কে অ্যাপ্রক্সিমেট করে 5 সেকেন্ড লিখতে পারি, খুবই কাছাকাছি। তাহলে ধরলাম 5 সেকেন্ড, 5 সেকেন্ড পরে বেগ কত সেটা আমি বের করতে চাই। তাহলে 5 সেকেন্ড পরে বেগ কত এটা আমরা বের করে ফেলি। কিভাবে দেখা যাক। 5 সেকেন্ড পরে প্রাসটা এই দিকে যাচ্ছে, তাহলে এটার একটা নিচের দিকে উল্লম্ব বেগ থাকবে, সামনের দিকে একটা আনুভূমিক বেগ থাকবে। তো সামনের দিকে আনুভূমিক বেগ কত? আগে যা ছিল তাই, এখনো চেঞ্জ হবে না। তাহলে vx যেটা সেটা হবে 40 cos 45, এটাই থাকবে, চেঞ্জ হবে না। আর নিচের দিকে যেটা vy এর ফর্মুলা কি? ut মাইনাস v ইকুয়ালস u মাইনাস gt, এটা। তো আমরা এই ফর্মুলাটা জানতাম, v ইকুয়ালস u প্লাস at। এখানে u বলতে আদিবেগ বোঝায়, তাহলে উল্লম্ব বেলায় বা y অক্ষ বরাবর আদিবেগ কত ছিল? 40 sin 45, আর সেটা কোন দিকে ছিল? উপরের দিকে। তাহলে 40 sin 45 এটা হচ্ছে আমাদের u প্লাস at, এ তো হচ্ছে ত্বরণ, জি কোন দিকে? নিচের দিকে। তাহলে আমি লিখবো মাইনাস জি ইন্টু টি। তাহলে জি এর ভ্যালুটা একবারে বসিয়েই দেই, সেটা হচ্ছে 9.8 ইন্টু টি এর ভ্যালু কত? 5 সেকেন্ড। তাহলে বসিয়ে দিলে আমরা পেয়ে যাব ভিওয়াই কত পাওয়া যায়। তাহলে এইবার এই দুইটারই আমরা ভ্যালু বের করে ফেলি। তাহলে ভ্যালু বের করে ফেললে দেখা যাক কি আসে। vx আগেরটাই থাকবে, সেটা হচ্ছে 40 cos 45, এই ভ্যালুটা আসে হচ্ছে 28.28, 20 এই উপরেরটা 28.28, আর নিচের দিকে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 40 sin 45 মাইনাস 9.8 ইন্টু 5, তাহলে আসে হচ্ছে মাইনাস 20.72, মাইনাস 20.72। এই যে মাইনাস আসলো, মাইনাস মানে নিচের দিকে, কারণ আমরা উপরের দিকটাকে পজিটিভ ধরেছিলাম। এই যে উপরের দিকটাকে পজিটিভ ধরলে নিচের দিকটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 20.72। তাহলে এইবার এই পয়েন্টে বেগের মানটা যদি হয় v আর এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে আমরা ইজিলি এই দুটো বের করে ফেলতে পারবো। তাহলে vx জানি, vy জানি, তাহলে v হচ্ছে রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার। তাহলে এটা যদি আমরা করি তাহলে বেগের মানটা এখনই জেনে যাব। রুট ওভার 28.28 স্কয়ার প্লাস, এখানে মাইনাস থাকলেও স্কয়ার করলে তো পজিটিভ হয়ে যাচ্ছে, তাই 72 এটাকে আমরা একবারে স্কয়ার করে দিচ্ছি। তাহলে চলে আসে 35.1 মিটার পার সেকেন্ড, এইটা আসে। আর এই অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এইটা 20.72 আর ভূমি হচ্ছে 28.28। তাহলে আমরা ট্যান ইনভার্স নিলাম, ট্যান ইনভার্স লম্বটা হচ্ছে 20.72 আর ভূমিটা যেটা এটা সেটা আসলে হচ্ছে 28.28। তাহলে সেটা বসিয়ে দিলে থিটার ভ্যালু আমি পেয়ে যাচ্ছি 36.23 ডিগ্রি। তাহলে এই যে এখানে অ্যাঙ্গেলটা তৈরি করে থাকবে সেটা হচ্ছে 36.23 ডিগ্রি। তাহলে এই পয়েন্টের বেগের মান এবং দিক বের করা হয়ে গেল। তাহলে একইভাবে এই পয়েন্টে বেগের মান এবং দিক বের করা যাবে না? অবশ্যই যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই পয়েন্টে বেগটা হচ্ছে, ওই পয়েন্টে বেগটা যে থিটা নিচের দিকে ছিল যতটুকু, এই পয়েন্টে হচ্ছে উপরের দিকে প্রায় ততটুকু থাকবে, কারণ একইভাবে উঠে আবার একই রকম করে নামে। এরকম করে হচ্ছে আমরা জিনিসগুলো সিমেট্রিক্যালি বের করে ফেলতে পারি। তাহলে চাইলে এখান থেকে তোমরা জিনিসটা বের করে দেখতে পারো যে প্রায় সমান সমানই আসবে জিনিসটা। তাহলে এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে এইভাবে বের করা যায়। এবং এই পয়েন্টে আসলে বেগ যদি বের করো সেটাও হচ্ছে এটার কাছাকাছি আসবে, কারণ শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী সমান সমানে আসার কথা। আমরা যদি দশমিকে একটু এদিক সেদিক করে ফেলি, এক ঘর দুই ঘর, তাহলে খুব কাছাকাছি একটা মান আসবে, সত্যি সত্যি একই মান আসার কথা। তাহলে এখানে বেগ বের করলেও সেম আসবে। তো ওই 0.825 সেকেন্ড পর এখানে বেগ কত আর তার ডিরেকশনটা কোন দিকে সেটা তোমরা নিজেরা বের করে এর সাথে মিলিয়ে দেখে নাও কেমন আসে, তাহলে নিজেদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের 7 নাম্বার প্রবলেমটা।
তো এরপর আমরা 8 নাম্বার প্রবলেমে চলে যাব। তাহলে প্রাসের অনেকগুলো ফর্মুলা কিন্তু এর মধ্যে চলে আসলো। প্রাসের আরেকটা ফর্মুলা হচ্ছে পাল্লার ফর্মুলা। পাল্লা পাল্লা হচ্ছে সর্বোচ্চ দূরত্ব যেটা। তো পাল্লার ফর্মুলা কিভাবে বের করতে হয়? পাল্লার ফর্মুলা হচ্ছে উড্ডয়নকাল ইনটু আনুভূমিক যে বেগ, সে দুটো গুণ করলে পাল্লার ফর্মুলা চলে আসে। তো সেখান থেকে দেখানো যায় যে আমরা যদি একটা প্রাসকে 45 ডিগ্রিতে ছুঁড়ে মারি তখন সে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে। তো একটা প্রাসকে 45 ডিগ্রি দূরত্বে কোণে ছুঁড়ে মারলে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে, এর ছাড়া অন্য যে কোনো কোণে মারলে অত দূরে আর যাবে না, তার চেয়ে অবশ্যই কম কম দূরত্ব অতিক্রম করবে। তো আমরা এটা একটু সরিয়ে নিচ্ছি, আর পাল্লার সূত্রটা একটু বলে দেই। সেটা যদি এরকম প্রাস হয়, ভূমি থেকে ভূমিতে নিক্ষিপ্ত এরকম প্রাস, তাহলে আদিবেগ ভি নট, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা নট, তাহলে পাল্লা হচ্ছে এইটা। এই পাল্লার সূত্র হচ্ছে আর ইকুয়ালস ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। তাহলে এখান থেকেই দেখা যায় থিটা যদি 45 হয় তাহলে সাইনের ভিতরে 90 ডিগ্রি চলে আসে, আর সাইন 90 এর ভ্যালুই তো সর্বোচ্চ। এছাড়া অন্য যে কোনো অ্যাঙ্গেলে মারলে এর চেয়ে কম দূরত্ব যাবে। তাহলে এবার আমরা আমাদের পরবর্তী প্রবলেমটা নিয়ে নিচ্ছি। আমাদের পরবর্তী প্রবলেমটা হচ্ছে এরকম। একটি বিমান 100 মিটার পার সেকেন্ড বেগে এক্স উচ্চতায় আনুভূমিকভাবে উঠছে। তাহলে এই হচ্ছে বিমান, সে সামনের দিকে উড়ে হচ্ছে 100 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এটা আসলে হচ্ছে এরকম 100 মিটার পার সেকেন্ড বেগে উড়ে। তো লক্ষ্যের উপর থেকে একটি পাথর ফেলে দিল, ধরা যাক ঠিক এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। সে লক্ষ্যবস্তুর উপরে আসা মাত্র একটা পাথরকে ফেলে দিল, কিন্তু পাথর তো বিমানের সাথে সাথে সামনের দিকে এত বেগেই যাচ্ছিল, তাহলে পাথরটা কিন্তু সরাসরি এর উপরে পড়বে না, পাথরটা এইরকম করে এসে সামনে পড়ে যাবে। তাহলে বলা হচ্ছে যে পাথরটি লক্ষ্যের এক্স মিটার সামনে গিয়ে পড়ে, অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে এক্স, এই দূরত্বটা হচ্ছে এক্স, এবং বিমানটা উড়ছিল কিন্তু এক্স মিটার উপর দিয়েই। এই তাহলে বলা হচ্ছে পাথর মাটিতে পৌঁছাতে কত সময় লাগে। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে উচ্চতাটা এক্স, এই উচ্চতা উপর থেকে পড়ার জন্য পাথরটার কত সময় দরকার? পাথরটার কি কোনো উল্লম্ব আদিবেগ ছিল? ছিল না। তাহলে নর্মালি একটা পাথরকে ফেলে দিলে যত সময় লাগবে, এই পাথরটা হচ্ছে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। তাহলে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের যেহেতু উল্লম্ব কোনো বেগ নেই, তাই এটারও মাটিতে পড়তে ততটুকুই সময় লাগবে। তফাৎ হচ্ছে সে পড়তে পড়তে আবার সামনেও যাবে। তাহলে এই এক্স ইকুয়ালস, মুক্তভাবে পড়ন্ত বস্তু এক্স নেমে আসলে আমরা কি লিখতে পারতাম? এক্স ইকুয়ালস হাফ জিটি স্কোয়ার, এটা লিখতে পারতাম। তো এক্ষেত্রেও আমরা সেটাই লিখতে পারবো। আবার এই এক্স ইকুয়ালস কিন্তু ভিটি, তাহলে এই যে সামনের দিকের বেগ কত ছিল? বিমানের সমান, পাথরটার সামনের দিকে বেগ ছিল বিমানের সমান, সেটা ছিল 100। তাহলে যদি পড়তে টি সময় লাগে, তাহলে এক্স ইকুয়ালস হচ্ছে 100 টি, কারণ আনুভূমিক বেগের কোনো পরিবর্তন হয় না, 100 ছিল সামনের দিকে 100ই থাকবে, কারণ সামনের দিকে তো ত্বরণ নেই। তাহলে এই দুইটা থেকে আমরা লিখতে পারি হাফ জিটি স্কোয়ার ইকুয়ালস 100 টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4.9 টি স্কোয়ার মাইনাস 100 টি ইকুয়ালস 0। তাহলে এইখান থেকে আমরা চাইলে এক কাজ করতে পারি, আমরা এখান থেকে হচ্ছে টি কমন নিতে পারি। তাহলে 4.9 টি মাইনাস 100 ইকুয়াল 0। তাহলে হয় টি এর মান 0 আসবে, না হয় টি এর মান নিচেরটা থেকে পাবো আমরা টি ইকুয়ালস 100 বাই 4.9। তাহলে টি এর মান আমরা কত পেয়ে যাচ্ছি? টি এর মান আমরা পেয়ে যাচ্ছি 100 বাই 4.9, অর্থাৎ 20.4 সেকেন্ড, 20.4 সেকেন্ড। তাহলে সময় পেয়ে গেলাম। এবার উচ্চতা বের করি, x ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার, তাহলে 4.9 ইন্টু 20.4 স্কোয়ার, তাহলে উচ্চতাটা চলে আসলো 2039.2, 2039.2 মিটার। তাহলে এত উচ্চতা থেকে আসলে পাথরটাকে ফেলে দেওয়া হয়েছিল। তাহলে এইভাবে তুমি আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস সংক্রান্ত হিসেব নিকেশ করতে পারো। তাহলে আনুভূমিক প্রাস মাটিতে পড়তে কত সময় লাগে? নর্মাল একটা পাথর ফেলে দিলে যত সময় লাগতো ততটুকুই, কারণ তার উল্লম্ব কোনো আদিবেগ নাই, শুধু আনুভূমিক আদিবেগ থাকে, এবং এই আনুভূমিক বেগটা চেঞ্জ হয় না কারণ আনুভূমিক দিকে কোনো ত্বরণ নেই। তাহলে এই ছিল হচ্ছে আমাদের 8 নাম্বার প্রবলেমটা। তো এরপর আমরা হচ্ছে আমাদের 9 নাম্বার প্রবলেমটাতে যাব। তো এরপর আমাদের এই 9 নাম্বার প্রবলেম এটা। তো আমরা হচ্ছে 8 নাম্বার প্রবলেমটা সরিয়ে নিচ্ছি এখন।
9 নাম্বার প্রবলেমে যাই। এই হচ্ছে আমাদের 9 নাম্বার প্রবলেম। তাহলে 9 নাম্বার প্রবলেমটা হচ্ছে এরকম, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিম্নগামী লিফটের মেঝে থেকে ছাদের উচ্চতা 2 মিটার। তাহলে মেঝে থেকে কোনো বস্তুকে কত বেগে সোজা উপরে ছুঁড়ে মারলে তা কোনো মতে ছাদ স্পর্শ করবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেমটা। আমরা ধরে নেই আমরা লিফটের ভিতরে। তাহলে আমরা যদি লিফটের ভিতরে থাকি তাহলে আমরা দেখব লিফটের উচ্চতা হচ্ছে 2 মিটার। আর লিফট যদি ত্বরণে উপরে উঠে তখন লিফটের ভিতরের মোট ত্বরণ হয় g+a, কিন্তু লিফট যদি ত্বরণের নিচে নামে তখন লিফটের ভিতরের ত্বরণটা হয় g-a। তাহলে আমাদের এখানে লিফটটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের নিম্নগামী। তাহলে এই লিফটের ভিতরে কার্যকর ত্বরণটা হবে হচ্ছে 9.8 - 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ 6.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই কারণেই কিন্তু লিফট যখন ত্বরণে নিচে নামে আমরা হালকা অনুভব করি, লিফট যখন ত্বরণে উপরে উঠে তখন g+a হয়ে যেত, তখন আমরা নিজেদেরকে ভারী অনুভব করতাম। তাহলে লিফটের ভিতরে কার্যকর ত্বরণটা হচ্ছে এটা। এইবার প্রশ্ন হচ্ছে লিফটের মেঝে থেকে কোনো বস্তুকে কত বেগে সোজা উপরে ছুঁড়ে মারলে কোনো মতে ছাদ স্পর্শ করবে। তো একটা বস্তুকে আমরা উপরের দিকে ছুঁড়ে মারলাম, সেটা হচ্ছে উঠতে উঠতে কোনো মতে ছাদ স্পর্শ করে আবার নেমে আসলো। তার মানে কি ছাদের উচ্চতাটাই সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা তো আমরা জানি, h = u²/2g, u²/2g। তাহলে এইখানে আমাদের g এর জায়গায় ত্বরণটা চেঞ্জ হয়ে যাবে 6.8। কেন? কারণ লিফটের ভিতরে এখন কার্যকর ত্বরণ হচ্ছে 6.8, আর u²/2g এটা হচ্ছে h। u আমরা জানি না, কিন্তু h তো আমরা জানি, h হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে u = হচ্ছে 4 × 6.8, এটা রুট। তাহলে u = √2 × 2, অর্থাৎ 4 × 6.8। তাহলে এখান থেকে আমরা u এর ভ্যালুটা বের করে ফেললেই এই প্রবলেমটা শেষ। তাহলে √4 × 6.8, তাহলে ভ্যালুটা চলে আসে 5.22 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগে যদি কেউ একটা জিনিসকে উপরের দিকে ছুঁড়ে মারে তাহলে সেটা কোনো মতে লিফটের ছাদ স্পর্শ করে আবার মাটিতে পড়ে যাবে। তাহলে এই ছিল আমাদের 9 নাম্বার প্রবলেম। এবারে আমরা আমাদের 10 নাম্বার প্রবলেমে যাচ্ছি। তাহলে 9 সরিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের 10 নাম্বার প্রবলেম। এটা বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম, একটু চিন্তা ভাবনা করতে হয়। এখানে বলা একটি কল থেকে, তো মনে করো একটা এরকম পানির কল, সেটা একটুখানি খোলা, তাহলে কি হবে, এই কল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়বে। তো ফোঁটায় ফোঁটায় পানিটা কিভাবে পড়ে সেটা একটা বর্ণনা দেয় এখানে। বলা যে নিয়মিত বিরতিতে পানির ফোঁটা পড়ে, অর্থাৎ এক ফোঁটা পড়ার ঠিক একটা নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ফোঁটা পড়ে, তার ঠিক আরেকটা নির্দিষ্ট সময় পর তৃতীয় ফোঁটা পড়ে, এরকম। তো এখানে হচ্ছে বলা যে প্রথম ফোঁটা মাটিতে পৌঁছার সময় চতুর্থ ফোঁটা পড়ার উপক্রম হয়, তখন দ্বিতীয় ফোঁটার অবস্থান কোথায়। এখানে আরেকটা জিনিস বলা, সেটা হচ্ছে কলের উচ্চতা। কলের উচ্চতাটা বলে দেওয়া হচ্ছে 5 মিটার। তার মানে হচ্ছে এই যে 5 মিটার উপর থেকে পানিটা পড়ে, এই হচ্ছে মাটি, তাহলে এটা হচ্ছে 5 মিটার। এইবার এখান থেকে হচ্ছে ফোঁটা ফোঁটা পানি পড়ে, তাহলে 1 ফোঁটা পড়ে, 2 ফোঁটা পড়ে, 3 ফোঁটা পড়ে, 4 ফোঁটা পড়ে, এরকম। তাহলে একদম প্রথমে কোন ফোঁটাটা পড়লো, এটা সবার আগে মাটিতে পৌঁছায়, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ফোঁটা, এটা হচ্ছে দ্বিতীয় ফোঁটা, এটা তৃতীয়, এটা চতুর্থ ফোঁটা। তো বলা হচ্ছে প্রথম ফোঁটাটা মাটিতে পৌঁছার সময় চতুর্থ ফোঁটাটা জাস্ট পড়ার উপক্রম হয়, মানে হচ্ছে সে কলের মুখে। তাহলে বলতে হবে যখন প্রথম ফোঁটা মাটিতে পৌঁছায় তখন দ্বিতীয় ফোঁটার অবস্থান কোথায়। তো মনে হতে পারে যে 5কে আমরা যদি এই 3 দিয়ে ভাগ করে দিই তাহলেই তো অবস্থানগুলো পেয়ে যাই। না, এখানে হচ্ছে ফোঁটাগুলো পড়ার মধ্যবর্তী সময় ব্যবধান সেম, কিন্তু এই দূরত্বগুলো আসলে সেম হয় না, কারণ ত্বরণে পড়তে থাকে, তো তাই এগুলোর মধ্যে দূরত্ব বেশি, এগুলোর মধ্যে দূরত্ব কম। তাহলে এটা আমরা করব কিভাবে, এইভাবে। প্রথমে দেখব একটা ফোঁটা উপর থেকে পড়তে কত সময় লাগে। তাহলে একটা ফোঁটা যদি স্থির অবস্থান থেকে পড়ে, h = ½ gt², 5 = ½ gt², তাহলে t = √2 × 5 / 9.8। তাহলে আমরা t এর মানটা পেয়ে যাব।
তাহলে টি এর মানটা হবে √2 ইন্টু 5 অর্থাৎ 10 ডিভাইডেড বাই 9.8, তাহলে 1.01 এই হচ্ছে টি। তাহলে এই টি দিয়ে বুঝাই এইটা এইখান থেকে এই পর্যন্ত পড়তে যত সময় লাগে। তাহলে দেখো এইখানে মাঝখানে 2 ফোঁটার মধ্যে একটা সময় ব্যবধান, আরেকটা সময় ব্যবধান, আরেকটা সময় ব্যবধান, তাহলে 3টা সময় ব্যবধান। তো প্রশ্ন অনুযায়ী যেহেতু নিয়মিত বিরতিতে, তার মানে এই সময় ব্যবধানগুলো সমান সমান, তাহলে এই মোট সময়কে আমরা এই 1 2 3 ভাগে ভাগ করে ফেলি। তাহলে মোট সময়কে 3 ভাগে ভাগ করলে কত হয়? 1.01 ডিভাইডেড বাই 3, তাহলে আসে 0.3367, 0.3367। এই হচ্ছে আমার এক একটা সময় ব্যবধান। এইবার দেখো প্রথম ফোঁটাটা যখন মাটিতে পৌঁছায় তখন এই শেষ ফোঁটাটা কোনো সময় ব্যবধান অতিক্রম করে নাই, কিন্তু এই পরের ফোঁটাটা এইটা, এই দ্বিতীয় ফোঁটাটা, এটা এই যে এই ফোঁটাটা কোনো সময় ব্যবধান অতিক্রম করে নাই, এই ফোঁটাটা একটা সময় ব্যবধান অতিক্রম করে, আর এই ফোঁটাটা 2টা সময় ব্যবধান অতিক্রম করে, আর এই ফোঁটাটা তো 3টাই সময় ব্যবধান অতিক্রম করে। তাহলে আমাদের যে দ্বিতীয় ফোঁটা সে উপর থেকে নামতে নামতে কয়টা সময় ব্যবধান অতিক্রম করে? 2টা। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হবে হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার। টি হচ্ছে 2 ইন্টু 0.3367 স্কোয়ার। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করে ফেলি, হাফ জি টি স্কোয়ার 2 ইন্টু 0.3367 স্কোয়ার। তাহলে অ্যান্সারটা চলে আসে 2.22 মিটার, 2.22 মিটার। তাহলে 2.22 মিটার সে উপর থেকে নিচে নেমে আসে, তাহলে মাটির থেকে সে কত উপরে? 5 মাইনাস 2.22, 5 মাইনাস 2.22, তাহলে 5 মাইনাস 2.22 আসে হচ্ছে আমাদের 2.78, 2.78। তাহলে প্রথম ফোঁটাটা যখন মাটিতে পৌঁছায় তখন দ্বিতীয় ফোঁটাটা মাটি থেকে 2.78 মিটার উচ্চতায় অবস্থিত। তাহলে যা যা বললাম সেটা যদি বুঝতে অসুবিধা হয় বা যদি মিস করে যাও, তাহলে ভিডিওটা আবার চাইলে তুমি রিওয়াইন্ড করে দেখতে পারো। তাহলে এই ছিল আমাদের 10 নাম্বার প্রবলেমটা। তাহলে এবার আমরা 11 নাম্বার প্রবলেমে চলে যাব। তাহলে 11 নম্বর প্রবলেমটা কি আমরা একটু দেখি। এই 10 সরিয়ে নিচ্ছে, এই হচ্ছে আমাদের 11 নম্বর প্রবলেম। দেখো বলা হচ্ছে 50 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো, একই সময় অপর একটি বস্তুকে নিচ থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরে ছুঁড়ে মারা হলো, এরা কখন কোথায় মিলিত হবে? তাহলে দেখো আমরা এক কাজ করি, এই ধরে নেই বিল্ডিং এর উচ্চতা হচ্ছে h, তাহলে এর উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিলাম, তার আদিবেগ ছিল 0, সে নিচে পড়বে। আর আরেকটা বস্তুকে আমরা নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে মারলাম u বেগে, তাহলে u বেগে ছুঁড়ে মারলে উঠতে উঠতে এক সময় গিয়ে কি উপরেরটার সাথে ধাক্কা খেতে পারে। তাহলে আমরা ধরে নেই এই ধাক্কা খাওয়ার ঘটনাটা t সেকেন্ড পরে ঘটে। তাহলে উপর থেকে যদি দূরত্ব নেমে আসে x ইকুয়ালস হবে হাফ জিটি স্কোয়ার, আর নিচ থেকে যতটুকু উঠে আসবে সেটা কতটুকু হবে? ut মাইনাস হাফ জিটি স্কোয়ার। টি সময় ধরে জি এর বিরুদ্ধে কতটুকু উঠতে পারে? s ইকুয়ালস ut মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এইটুকু দূরত্ব h মাইনাস x ইকুয়ালস হচ্ছে ut মাইনাস হাফ জিটি স্কোয়ার, এইটা। এখন তুমি এই দুটো সমীকরণ যোগ করো তো, যোগ করলে পেয়ে যাচ্ছ এই যে x আর মাইনাস x কেটে h ইকুয়ালস এইটা কেটে শুধুই ut, তাহলে এখানে তুমি t ইকুয়ালস পেয়ে যাচ্ছ h বাই u। তাহলে প্রথমে আমরা হচ্ছে t ইকুয়ালস h বাই u বের করব, তারপর সেই t থেকে বের করে ফেলবো উপরেরটা কতটুকু নেমে আসে, নিচেরটা কতটুকু উঠে আসে সেটা। তাহলে আমাদের এই প্রশ্নে h এর ভ্যালু ছিল 50 মিটার, আর u দেওয়া ছিল নিচ থেকে যেটাকে ছুঁড়ে মারা হয় 40 মিটার পার সেকেন্ড। তাহলে 50 বাই 40, তার মানে হচ্ছে 5/4। তাহলে 5/4 কত আসে? 1.25। তাহলে 1.25 সেকেন্ড পর এরা মিলিত হবে, বাট কোথায় মিলিত হবে সেটা একটু দেখি। তাহলে এটা করার জন্য আমাদের হাফ জিটি স্কোয়ারের হেল্প নিতে হবে। তাহলে 1.25 যদি এখানে বসাই তাহলে দেখি কত আসে। তাহলে 4.9 ইন্টু টি স্কোয়ার 1.25 স্কোয়ার ইকুয়ালস চলে আসে 7.65 বা 7.66 মিটার, এটা চলে আসে।
তাহলে এটা কি আমাদের এইচ যে উচ্চতা ছিল 50 তার চেয়ে কম, তার মানে কি এই অ্যান্সারটা ভ্যালিড, তাহলে এখানে মিলিত হবে। কোন কোন অঙ্কে যদি তুমি দেখো এই অ্যান্সারটা এইচ এর চেয়ে বড় চলে আসে, তার মানে তারা আসলে শূন্যে মিলিত হবে না। আর যদি দেখো ঠিক ঠিক 50 চলে আসে, তাহলে তারা কোনো মতে মিলিত হবে। তাহলে সেটা হচ্ছে ইউ এর মিনিমাম বেগ, যার জন্য মিলিত হতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে মাত্র এটা 7.66, তার মানে এটা এইটুকু নেমে আসতে আসতে নিচেরটা উঠে এসে তাকে ধাক্কা দিবে। তাহলে নিচেরটা কতটুকু উপরে উঠবে? 50 মাইনাস এটা। তাহলে নিচেরটা যতটুকু উপরে উঠবে সেটা হচ্ছে 50 মাইনাস 7.66, সেটা আসে হচ্ছে 42.34। তাহলে এই উচ্চতাটুকু 42.34 মিটার। তাহলে এই নিচেরটা 42.34 মিটার উপরে উঠবে, আর উপরেরটা 7.66 মিটার নিচে নেমে এসে ধাক্কা খাবে। তাহলে এই ছিল এই অঙ্কটা। তাহলে এরকম করে তুমি সিমিলার অঙ্ক সলভ করতে পারো। তাহলে এটা ছিল আমাদের 11 নাম্বার প্রবলেম। তো এবার হচ্ছে আমরা আমাদের 12 নাম্বার প্রবলেমে যাব। তাহলে দেখা যাক 12 নাম্বার প্রবলেমটা কি। তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেম 12। প্রবলেম 12 হচ্ছে একটি বস্তুকে এইচ উচ্চতা থেকে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। তার 1 সেকেন্ড পর অপর একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে ছুড়ে দেওয়া হলো। এরা একই সাথে মাটিতে পৌঁছালে এইচ কত? তাহলে এখানে দেখতে হবে যে আমরা আসলে কোনো ভ্যালিড অ্যান্সার পাবো কিনা। এখানে আমরা ভ্যালিড অ্যান্সার পেতেও পারি, নাও পেতে পারি। তাহলে অঙ্কটা করে দেখা যাক। তাহলে দেখা যাচ্ছে যে এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এরকম। একটি বস্তুকে এইচ উচ্চতা থেকে আমরা ছেড়ে দিলাম, এই হচ্ছে আমাদের এইচ। তারপর কি করলাম আমরা? তার 1 সেকেন্ড পর অপর একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে ছুড়ে দিলাম। এরা একই সাথে মাটিতে পৌঁছালে এইচ কত? তাহলে দেখা যাক কি হয়। তাহলে একটা বস্তু স্থির অবস্থান থেকে মুক্তভাবে নিচের দিকে পড়ে, তাহলে সম্পূর্ণ এইচ অতিক্রম করতে তার টি সেকেন্ড সময় লাগে। তাহলে টি সেকেন্ডে সে এইচ দূরত্ব অতিক্রম করলে এইচ ইকুয়ালস হাফ জিটি স্কোয়ার। আর পরবর্তী বস্তুটা সে কিন্তু 1 সেকেন্ড কম সময় পায়, সেও একই দূরত্ব অতিক্রম করে কিন্তু 1 সেকেন্ড কম সময়ে। তার একটা আদিবেগ ছিল, সে আদিবেগটা কত? 10 প্লাস হাফ জি টি মাইনাস 1, 1 সেকেন্ড কম, টি মাইনাস 1 স্কোয়ার। তাহলে এই দুইটা দূরত্ব হচ্ছে সমান। তাহলে এখান থেকে দেখি আমরা টি এর মান বের করতে পারি কিনা। তাহলে এখান থেকে হাফ জি বা 4.9 লিখে ফেলি, 4.9 টি স্কোয়ার ইকুয়ালস 10 প্লাস 4.9, এখানে আসবে টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1। তাহলে এখানে 4.9 টি স্কোয়ার ইকুয়ালস 10 প্লাস 4.9 টি স্কোয়ার মাইনাস 9.8 টি প্লাস 4.9। তাহলে এবার আমরা এটাকে যদি সাজাই, তাহলে দেখা যাচ্ছে 4.9 টি স্কোয়ার 4.9 টি স্কোয়ার চলে যাচ্ছে। চলে গেলে এই মাইনাস 9.8 টি কে আমরা এই পাশে নিয়ে আসলাম, ইকুয়ালস আমরা পাচ্ছি 10 প্লাস 4.9। তাহলে এখানে টি এর ভ্যালুটা চলে আসে একটাই, তাহলে টি ইকুয়ালস 14.9 ডিভাইডেড বাই 9.8। তাহলে এই ভ্যালুটা আসবে হচ্ছে 14.9 ডিভাইডেড বাই 9.8, আসলে হচ্ছে 1.52। 1.52 এটা একটা ভ্যালিড অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা উচ্চতা বের করে ফেলতে পারবো। তাহলে এইচ কত জানতে চাওয়া হচ্ছে, তাহলে এখান থেকে বের করে ফেলি। হাফ জি হচ্ছে 4.9 আর টি হচ্ছে 1.52, তাহলে 1.52 স্কোয়ার। তাহলে 4.9 ইন্টু 1.52 স্কোয়ার, সেটা আসে 11.32। তাহলে এইচ আমরা পেয়ে গেলাম 11.32 মিটার। তাহলে যে উচ্চতা থেকে আমরা এই কাজটা করেছিলাম সেই উচ্চতাটা হচ্ছে 11.32 মিটার। তাহলে এই ছিল আমাদের 12 নাম্বার প্রবলেম। তো এরপর আমরা আমাদের 13 নাম্বার প্রবলেমে যাচ্ছি। তাহলে আমরা এই 12 নাম্বারটা সরিয়ে নিচ্ছি, আর এই হচ্ছে আমাদের 13 নাম্বার প্রবলেম। 13তে দেখা যাচ্ছে যে একটি বস্তুর গতির সমীকরণ দেয়া, সেখানে সরণের সমীকরণ দেয়া s ইকুয়ালস 5t স্কয়ার প্লাস 2। তো 2 সেকেন্ড পর বেগ কত, 1 সেকেন্ড পর ত্বরণ কত। তো আমরা যদি সরণের সমীকরণ জানি 5t স্কয়ার প্লাস 2, সরণের সমীকরণকে আমরা যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি বেগের সমীকরণ পাবো ddt অফ s। তাহলে সেটা আসবে হচ্ছে 10t প্লাস 0 অর্থাৎ 10t। তাহলে এই হচ্ছে তার বেগের সমীকরণ। আমরা টি স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2t পাই, আর 5 ছিল তাই 10t।
তাহলে এখান থেকে আমরা হচ্ছে 3 সেকেন্ড পরে 2 সেকেন্ড পরে বেগ পাবো, তাহলে v2, এটাই তো বেগের সমীকরণ, এটাই তো বেগের সমীকরণ। তাহলে v2 পাবো হচ্ছে 10 × 2 অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। এটা গেল বেগের সমীকরণ। বেগের সমীকরণকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি t এর সাপেক্ষে, তাহলে 10 টিকে ডিফারেন্সিয়েট করে আসলে শুধু 10, এটাই হচ্ছে ত্বরণ। তাহলে এই ত্বরণটা কি আসলে সুষম ত্বরণ, সময়ের সাথে চেঞ্জ হয় না, তাই ত্বরণের মধ্যে t না থাকা মানে হচ্ছে সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা সুষম ত্বরণ। তাহলে 1 সেকেন্ড পরে হোক আর 10 সেকেন্ড পরে হোক ত্বরণ হবে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর চেঞ্জ হবে না। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের 13 নম্বর প্রবলেমটা, সরণের সমীকরণ থেকে ডিফারেন্সিয়েট করে বেগ এবং তাকে আবার ডিফারেন্সিয়েট করে ত্বরণ বের করার প্রবলেম। তো এবার আমরা এর পরবর্তী প্রবলেমটাতে যাব, আমাদের 14 নম্বর প্রবলেমটা। সেটা হচ্ছে এই যে এরকম, এখানে দেওয়া উল্টাটা, একটা বস্তুর ত্বরণ দেওয়া, তাহলে ত্বরণের সমীকরণ হচ্ছে 5t + 3, সেখান থেকে বেগের সমীকরণ বের করতে হবে। তো বেগের সমীকরণ, তাহলে আমি কি করতে পারি, ইন্টিগ্রাল a dt। তাহলে a কে যদি আমি ইন্টিগ্রেট করি, 5t কে ইন্টিগ্রেট করলে কি আসবে, 5t² / 2 প্লাস 3t প্লাস c। ইন্টিগ্রেট করলে যদি ইনডেফিনিট ইন্টিগ্রাল হয়, একটা কনস্ট্যান্ট তোমাকে দিতেই হবে, এটা হচ্ছে বেগের সমীকরণ। তো এখানে একটা জিনিস বলা, আদিবেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আদিবেগ মানে হচ্ছে 0 সময়ের বেগ, তাহলে সেটা 2, তাহলে যখন 0 সময় তখন এটা তো 0 প্লাস এটাও 0 প্লাস এটা হচ্ছে c। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম c = 2। এইটা, এই ইনফরমেশনটা পেলাম কোত্থেকে, এই ইনফরমেশনটা পেলাম হচ্ছে ওই যে আদিবেগ বলে দেওয়ার যে 2, সেখান থেকে, এই যে আদিবেগ 2 এটা বলে দেওয়া, সেখান থেকে হচ্ছে এই ইনফরমেশনটা আমরা পেয়ে গেলাম। পেয়ে গেলে তাহলে বেগের সমীকরণ কিন্তু নির্ণয় হয়ে গেল, v = 5t² / 2 প্লাস 3t প্লাস 2। তাহলে এখান থেকে 3 সেকেন্ড পরে বেগ বের করা এখন কোনো ব্যাপারই না। 3 সেকেন্ড পরে বেগ বের করতে গেলে আমাকে জাস্ট মানটা বসাতে হবে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে বেগের সমীকরণটা আমি আবার লিখি, বেগের সমীকরণ 5t² / 2 প্লাস কি ছিল 3t প্লাস 2, এটা। তাহলে যদি 3 সেকেন্ড পরে বেগ হয়, 5 × 3 সেকেন্ড, 3² হচ্ছে 9/2 প্লাস 3 × 3 প্লাস 2, এটা গুণ করলে যা আসে তাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এটা কত আসে আমরা একটু দেখে নিই, 45/2 প্লাস 9 প্লাস 2 অর্থাৎ 33.5। তাহলে এটা আসে হচ্ছে 33.5 এত মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এইভাবে আমরা ব্যাক ক্যালকুলেশন করে ত্বরণ থেকে বেগও বের করতে পারি, আর সেই ধ্রুবকটার মান বের করার জন্যই একটা বাড়তি ইনফরমেশন দেয়া ছিল। তো এটা ছিল আমাদের 14 নম্বর প্রবলেম। তো এবারে আমরা আমাদের পরবর্তী প্রবলেমটাতে যাই। পরবর্তী প্রবলেমটা হচ্ছে আমাদের 15 নম্বর প্রবলেমটা। এই যে এখানে একটি বস্তুর বেগের গ্রাফ দেয়া, তো সেই বস্তুটি মোট অতিক্রান্ত দূরত্ব দেয়া, সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত। তো আমি গ্রাফটা আগে এখানে এঁকে নেই। গ্রাফটা হচ্ছে এরকম, এদিকে বেগ মিটার পার সেকেন্ডে দেয়া আর এদিকে সময় সেকেন্ডে দেয়া। সেখান থেকে গ্রাফটা এরকম আসে, এইরকম। তাহলে এটা হচ্ছে 3 সেকেন্ড, পরেরটা হচ্ছে 5 সেকেন্ড, আর এটা হচ্ছে 8 সেকেন্ড। এই তাহলে বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব 50 মিটার হলে সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত। তো আমরা এক কাজ করি, এখানে বস্তু এই যে কিছুক্ষণ সমবেগে চলে সেই বেগটা ধরে নেই, সেই বেগটাকে আমরা ধরে নিলাম x। তাহলে বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এখানে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে 1/2 * সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো সমান্তরাল বাহু 0 থেকে 8 পর্যন্ত একটা, আর হচ্ছে এই যে 3 থেকে 5 পর্যন্ত অর্থাৎ 2 আরেকটা, আর ইনটু এই উচ্চতা 1/2 * সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব x। তাহলে এই হচ্ছে ক্ষেত্রফল, আর সেই ক্ষেত্রফলটাই অতিক্রান্ত দূরত্ব, আর সেটা হচ্ছে 50 মিটার। তাহলে এখান থেকে চাইলে আমরা x বের করে ফেলতে পারবো। তাহলে x কত আসে দেখি, এটা হচ্ছে 8 + 2 10, 10/2 5, 5 কে ওই পাশে নিয়ে গেলে 10 হয়ে যায়, তাহলে 50/5 হচ্ছে 10, তাহলে x হচ্ছে 10। তাহলে এইটা এই বেগটা ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবারে জিজ্ঞেস করা হচ্ছে সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত। সমবেগে দূরত্ব অতিক্রান্ত হচ্ছে এইটুকু, কারণ এতক্ষণ ধরে সে সমবেগে যায়, তার এই সমবেগে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সমবেগে বা ইউনিফর্ম ভেলোসিটিতে যতটুকু যায় সেটা হচ্ছে এই যে ভূমি 2 আর এই যে উচ্চতা 10,
2 × 10 অর্থাৎ 20 মিটার্স। তাহলে সে সমবেগে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। এই হচ্ছে গ্রাফের প্রবলেমটা ছিল। তো এরকম কোনো প্রবলেম আসলে এই এক্স অক্ষের উপরের অংশটুকু বুঝায় সামনের দিকে সরণ কতটুকু ক্ষেত্রফলটা, আর যদি কখনো গ্রাফের এরকম উপরে এবং নিচেও ক্ষেত্রফল থাকে তাহলে এটা বুঝায় সামনের দিকে কতটুকু যায়, এটা বুঝায় পিছনের দিকে কতটুকু যায়। এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল যোগ করলে পাওয়া যাবে হচ্ছে মোট দূরত্ব, আর এটার ক্ষেত্রফল থেকে এটার ক্ষেত্রফল বিয়োগ করলে পাওয়া যাবে মোট সরণ। তাহলে এই বলে আমরা আজকে গতিবিদ্যার ক্লাসটা এখানে শেষ করছি। তো পরবর্তীতে তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এই ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করো।